হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর জাস্ট আনন্দে আছো। তো থাম্বনেল দেখেই তোমরা বুঝে গেছো আজকে আমি ক্লাস 10-এর কোনি গল্পটার চ্যাপ্টার 1-এর ওপর কোয়েশ্চেন আনসার দেবো, অনলি ফর চ্যাপ্টার 1। যারা আমার ভিডিওটা আজকে প্রথম দেখছো তাদের জন্য বলছি, আমি করির পুরো গল্পটা যাতে কি হয় তোমরা প্রশ্নোত্তর তো করো কিন্তু মেন গল্পটার সাথে অনেক সময় অপরিচিত থেকে যাও। সবসময় দোষ দিই না, কারণ তোমাদের সিলেবাসের চাপ থাকে, নট অনলি বাংলা, আরও অনেক আছে। কিন্তু আমার যেন কোথাও বারবার মনে হয় মূল গল্পটার সাথে পরিচিত থাকা খুব দরকার। আর এই কথাটা ভেবেই আমি পুরো গল্পটার একটা পার্ট দিচ্ছি। সেটা সম্ভবত 7টা বা 8টা অলরেডি ডাউনলোড হয়ে গেছে, 20টা পরিচ্ছেদ আছে, 20টাই ডাউনলোড হবে। আর এর ওপর ভিত্তি করে সমগ্র কোনিকে অবলম্বন করে একটা প্রশ্নোত্তর যেগুলো হতে পারে সামগ্রিকভাবে, সেরকম 8টা বা 12টা প্রশ্ন লেখানো আছে অলরেডি, সেটা তোমরা গিয়ে দেখতে পারো। এবার আমি বলেছিলাম চ্যাপ্টার ওয়াইজ, তো আমি চাইছিলাম পুরো গল্পটা পড়িয়ে তারপরে চ্যাপ্টার ওয়াইজ। তারপর ভাবলাম ঠিক আছে, গল্পটা 7টা হয়েছে, তো অন্তত যতদূর এগোচ্ছে আজকে আমি 1 দিচ্ছি, এরপর পরপর 2, 3, মানে এরকমই হবে যে গল্পটা তোমাদের আগে থাকবে, তারপর প্রশ্নোত্তর থাকবে। মানে প্রশ্নোত্তর আগে লোড করে গল্প কখনোই হবে না। 7টা হয়েছে, এবার ধরো 7টা আগে উত্তর প্রশ্নোত্তর হয়ে যাবে, তারপরে 8, 9, 10 পড়ানো হলে তার ওপর হবে, যেমন হয় আর কি, বা এটা একটু পিছিয়ে থাকবে। যাই হোক, তো আজকে আমি 1 নম্বর পরিচ্ছেদের তোমরা আগে গল্পটা পড়ে নেবে। আমার গল্পটাও 1, 2 এরকমভাবেই দেওয়া আছে চ্যাপ্টার 1। তো চ্যাপ্টার 1-এ এটা থাম্বনেলে লেখাই আছে, তোমরা দেখতেই পাচ্ছ, চ্যাপ্টার 1 প্রশ্নোত্তর। তো চ্যাপ্টার 1 বলে যে গল্পটা আছে সেটা আগে দেখে নেবে, তারপর প্রশ্নোত্তর। আর আমি সাজেস্ট করবো 20টা পরিচ্ছেদই ভালো করে পড়ে নাও, তারপরে 1, 2 করে প্রশ্নোত্তর। আর প্রশ্নোত্তরের ক্ষেত্রে আমি বারবার যেটা বলি, আজকেও বলবো, প্লিজ নিজেরা খাতায় লিখে নাও, তারপরে নিজেদের লেখাটা দেখে মুখস্থ করো। তো চলো শুরু করা যাক। চ্যাপ্টার 1 কোনি, সেখান থেকে প্রথমে কিছু ওয়ার্ড মিনিং দেবো যেগুলো বড় প্রশ্নের সাথে আসতেই পারে। লেখো, বারুণী শতভিসা নক্ষত্রযুক্ত কৃষ্ণা চতুর্দশী তিথিতে পুণ্য স্নানাদি দ্বারা পালনীয় একটি বিশেষ পর্ব। থই থই ভিড়, অনেক লোকের ভিড়। তোলপাড়, ওলট পালট, সাধ্য ক্ষমতা, বামুন ব্রাহ্মণ উপেক্ষা অগ্রাহ্য, দুয়ারে দরজায় সামগ্রী জিনিসপত্র, কৌতূহলী উৎসাহী বা আগ্রহী, দলয় মলয় মালিশ বনেদি অভিজাত, 3.5 মন, 140, 140 শের বা 140 শের, আর 1 শের মানে হচ্ছে 932 গ্রাম। অস্তিন, ট্যাক্সির মতো দেখতে পুরনো এক ধরনের গাড়ি। চাহনি, ইশারা। ব্লো টর্চ, লোহা গলাবার যন্ত্র। পিস্তন, ধাতু জাতীয় অংশ বা ইঞ্জিনের সঙ্গে যুক্ত থাকে, এটি ইঞ্জিনকে সচল রাখতে সাহায্য করে। অভীষ্ট, যা পাওয়া হয়েছে বা বাঞ্ছিত, যা চাওয়া হয়েছে বা বাঞ্ছিত। আব্রু রক্ষাকারী, ইজ্জত বা মর্যাদা রক্ষাকারী। গন্ধমাদন, এক ধরনের পর্বত। রাবণের শক্তিশালের আঘাতে নিহত লক্ষণের প্রাণ ফেরানোর জন্য হনুমান বিশল্যকরণী আনতে গিয়ে গন্ধমাদন নামক বিশালাকার পর্বতটা তুলে আনেন। এখানে বিষ্ণুচরণ ধরনের বিশাল চেহারাকে ওই বিশালাকার পর্বতের সাথে তুলনা করা হয়েছে। করোনারি অ্যাটাক, হৃৎপিণ্ডের রক্ত চলাচল ব্যাহত হওয়া অথবা হার্ট অ্যাটাক। চোখ দিয়ে কামান দাগতে লাগলো, কামান এক ধরনের যুদ্ধাস্ত্র, কিন্তু এখানে চোখ দিয়ে রাগ বা তেজের বহিঃপ্রকাশকে বোঝানো হয়েছে। নুইসেন্স, ননসেন্স, উৎপাত। হতভম্ব, অবাক, এক্সারসাইজ, অনুশীলন বা শরীরচর্চা। আইজোমেট্রিক ক্যালিস্থেনিক বারবেল, শরীরচর্চার বিভিন্ন কৌশল বা কায়দা যেগুলি ক্ষিতীশ নিয়মিত অনুসরণ করতেন। দিশেহারা, পথভ্রষ্ট, স্থূলত্ব, মোটা আকৃতি, বিগ্রহ, মূর্তি। কেচ্ছা সাধন, প্রকৃত শব্দ কৃচ্ছ সাধন, যার অর্থ অনেক কষ্ট করা বা সাধ্য সাধনা করা। ক্ষুণ্ণ স্বরে, বিষণ্ণ গলায়, তাচ্ছিল্য, অবজ্ঞা। কৌতূহল, আগ্রহ, ডায়েটিং, পরিমিত খাদ্য গ্রহণ। হপ্তায়, প্রতি সপ্তাহে, সংযম, সমালোচনা, কারবার, কাজকর্ম, ভয়ার্ত, ভয় পেয়েছে এমন। আচ্ছা, এই ডায়েটিং নিয়ে আমি একটা কথা বলতে চাই।
আমি খুব শুনি, বিশেষ করে তোমাদের ইয়াং জেনে ডায়েটিং করছে, মানে কেউ একটু কম খেলে বা রোগা হলে ডায়েটিং করছে। ডায়েটিং ইজ দ্য নট দ্যাট ওয়ার্ড কি না খেয়ে থাকা। ডায়েট কথাটা থেকে তো ডায়েটিং, ডায়েট হচ্ছে পরিমিত আহার গ্রহণ, মানে আমাদের ফ্যাট বলো, কার্বোহাইড্রেট বলো, প্রোটিন বলো, ভিটামিন আছে, সবগুলোর একটা ব্যালেন্সড ফর্মেটেড আছে, তার মধ্যে খনিজ লবণও আছে, জল আছে। সায়েন্সের স্টুডেন্ট যারা হবে তারা এগুলো ডিটেলে পড়বে। দ্যাট ইজ কল, এই ডায়েট সম্বন্ধে কিন্তু ক্লাস 3-4 বলে দেওয়া হয়। ডায়েট ইজ পরিমিত আহার, না খেয়ে থাকা অপুষ্টি ইজ নট ডায়েট, ওটা হচ্ছে ম্যালনিউট্রিশন, মানে যেগুলো খাদ্য পুষ্টিগুণের অভাব। ডায়েট ইজ, ডায়েটিং ইজ প্রপার ডায়েট চার্ট মেনটেন করা, যেখানে ফ্যাটও থাকবে, প্রোটিনও থাকবে, কার্বোহাইড্রেট থাকবে, জল থাকবে, সব মিলিয়ে আমি আজকে 3 দিন জল খেলাম না আর 3 দিন ধরে এক গাদা প্রোটিন খাচ্ছি, দ্যাট ইজ নট ডায়েট। ডায়েট হচ্ছে সব কিছুর আমাদের শরীরে একটা ব্যালেন্স মাত্রা আছে, সেই মাত্রা অনুযায়ী খাবারটা ইনটেক করা ইজ কল্ড ডায়েট। ওকে, লেখো চ্যাপ্টার 1 থেকে প্রথম প্রশ্ন শুরু করো। বারুণী কি? বারুণীর দিন গঙ্গার ঘাটে যে দৃশ্যটি ফুটে উঠেছে তা লেখো, অথবা আজ বারুণী, গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি। বারুণী কি? গঙ্গা তীরে বর্ণনা পাঠ্যাংশে যেভাবে পড়েছো গুছিয়ে লেখো। আনসার লেখো। মতি নন্দীর লেখা কোনি গল্পের প্রথমেই দেখা যায় শতভিসা নক্ষত্রে কৃষ্ণ চতুর্থী তিথিতে পুণ্য স্নান ইত্যাদির দ্বারা গঙ্গার ধারে এক বিশেষ অনুষ্ঠান পালন, যা হলো বারুণী। এই দিন মনস্কামনা পূরণের ইচ্ছায় গঙ্গা দেবীর উদ্দেশ্যে কাঁচা ফল দান করা হয়। প্যারা চেঞ্জ করো। বারুণী প্রথায় সকলেই গঙ্গাকে কাঁচা আম নিবেদন করছিলেন, ফলে গঙ্গার ঘাটে প্রচুর কাঁচা আম ভেসে যাচ্ছিল। মহা উৎসাহের সঙ্গে একদল ছেলে মেয়ে সেই আম কুড়োচ্ছিল। ভাটার ফলে জল কিছুটা দূরে সরে যাওয়ায় কাদা মাখা পায়ে স্নান সেরে ফেরা লোকেদের মুখে ছিল বিরক্তির ছাপ। স্নান সেরে ফেরার পথে অনেকে যাচ্ছিল ঘাটের মাথায় বসে থাকা বামুনদের কাছে। এই বামুনরা সকলের জামা কাপড় জমা রাখে, সর্ষের তেল বা নারকেল তেল দেয়, আর স্নান সেরে লোকেরা এলে দক্ষিণা নিয়ে কপালে চন্দনের ছাপ এঁকে দেয়। এছাড়া গঙ্গার ধারে ছিল নানা রকম জিনিসের দোকান, ছোট ছোট একাধিক মন্দির। বারুণীর দিন বলেই হয়তো গঙ্গার পাড়ে ভিখিরিদের আনাগোনা ছিল বেশি। এই গঙ্গারই ধারে 3.5 মণ ওজনের বিশালাকার বিষ্ণুচরণ ধর একটা ছেঁড়া মাদুরের ওপর শুয়ে মালিশ করাচ্ছিলেন এবং বিরক্তি নিয়ে গঙ্গার দিকে তাকিয়েছিলেন। সাদা লুঙ্গি, গেরুয়া পাঞ্জাবি এবং চোখে মোটা লেন্সের চশমা পরা 50-51 বছরের ক্ষিতীশ সিংহ বিষ্ণুচরণকে দেখে হাসছিলেন। মালিশওয়ালাকে তানপুরা, তবলা, সারেগামা ইত্যাদি বিচিত্র ভঙ্গিতে মালিশ করার নির্দেশ দিচ্ছিলেন বিষ্ণুচরণ ধর। এই দৃশ্যে মজা পেয়ে ক্ষিতীশ সিংহ বিষ্ণুচরণ ধরের শরীর নিয়ে ব্যঙ্গ করে বলেন যে তিনি নিজে নিয়মিত শরীরচর্চা করেন। নানান অঙ্গভঙ্গি করে যখন ক্ষিতীশ সিংহ মজা করতে শুরু করেন, তখন বিষ্ণুচরণ ধরের রাগের বদলে কৌতূহল হয়। ক্রমশ তাদের দুজনের মধ্যে আলাপ জমে ওঠে। ঠিক আছে, এবার দ্বিতীয় প্রশ্ন লেখো। বিষ্ণুধর রাগে কথা বলতে পারছেন না, শুধু চোখ দিয়ে কামান দাগতে লাগলো। বিষ্ণুধরের এই রেগে যাওয়ার কারণ আলোচনা করো। আনসার। লেখক মতি নন্দী কোনি উপন্যাসের সূচনাতেই বারুণী দিনের গঙ্গার ঘাটের প্রসঙ্গ এনেছেন। বিষ্ণুচরণ ধর সেই দিন ঘাটে এসেছিলেন মালিশওয়ালাকে দিয়ে তার শরীর দলায় মলায় করানোর জন্য। 3.5 মণ ওজনের বিষ্ণুধরের শরীরে মালিশের ভঙ্গি ছিল যথেষ্ট কৌতুকের। কখনো তানপুরা ছাড়, তবলা বাজা, কখনো বা সারেগামা কর, নানান সাংকেতিক ভাষায় বিষ্ণুধর বিভিন্ন ধরনের মালিশের জন্য নির্দেশ দিতে থাকে। মালিশওয়ালাও নির্দেশ অনুসারে কখনো তার শরীরের চর্বিগুলো খামচে ধরে ছেড়ে দিতে থাকে, কখনো 10 আঙুল দিয়ে গলা থেকে কোমর পর্যন্ত চাঁটি মারতে থাকে, কখনো পিঠে জোড়া তালুর কোদাল চালায়। বিষ্ণুধরের বিরক্তি বাড়িয়ে দেয় 15 হাত দূরে অবস্থান করা সাদা লুঙ্গি আর গেরুয়া পাঞ্জাবি পরা একটি মাঝ বয়সী লোক। তিনি বিষ্ণুবাবুর দিকে তাকিয়ে হাসতে হাসতে জিজ্ঞাসা করেন, মেসেজ হচ্ছে না সঙ্গীত চর্চা হচ্ছে? এরপর উপযাজক হয়ে ব্লাড প্রেশার, ব্লাড সুগার ইত্যাদি পরীক্ষার কথা বলেন
বিরক্ত হয়ে বিষ্টুবাবু তাকে চলে যেতে বলেন, কিন্তু না গিয়ে সে ভদ্রলোক আরও স্পষ্ট করে বলেন, তবে আপনার হাড়টা বোধহয় বেশি দিন এই গন্ধমাদন টানতে পারবে না। আচ্ছা, আমি এই যে বইয়ের লাইনগুলো বলছি এগুলো কোট করার দরকার নেই, কারণ বেশি কোট করলে অ্যাজ ইট ইজ লিখতে হবে, আর সেটা হয়তো একটা যদি স্পেলিংও ভুল হয় তখন কিন্তু মার্কসটা কাটা যাবে। লেখো, কিন্তু কোট করতে হবে না। তারপরে আরো তির্যক ভঙ্গিতে বলেন যে তিনি ভুলও বলতে পারেন, কারণ হাতি কিংবা হিপোর কখনো করোনারি অ্যাটাক হয়েছে বলে জানা যায়নি। এভাবে বিষ্ণুধরকে ঘুরিয়ে হাতি কিংবা হিপো বলায় তিনি অত্যন্ত রেগে যান, কিন্তু সেই রাগকে তিনি ভাষায় প্রকাশ করতে পারেন না, শুধু দুচোখ দিয়ে তিনি ক্রোধ প্রকাশ করেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন লেখো। বিষ্টু হতভম্ব হয়ে লোকটি জগ করা দেখতে লাগলো। বিষ্টুর এই হতভম্ব হয়ে যাওয়ার কারণ কি ছিল? অথবা ওর চোখে এখন রাগের বদলে কৌতূহল। কার কথা বলা হয়েছে? তার রাগ এবং কৌতূহলের কারণ লেখো। আনসার লেখো। মতি নন্দীর কোনি উপন্যাসের উদ্ধৃত অংশে বিষ্টুধরের কথা বলা হয়েছে। বারুণীর দিন গঙ্গার ঘাটে শরীর মালিশ করাচ্ছিলেন বিষ্টুচরণ ধর। বিচিত্র ভঙ্গিতে শরীর দলায় মলায় করার নির্দেশ দিচ্ছিলেন মালিশওয়ালাকে। তাকে একজন মানুষ অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলেন এবং শেষ পর্যন্ত বিষ্টুধরকে তিনি তীব্র ব্যঙ্গ করেন। এমনকি তিনি বিষ্টুধরের মৃত্যু সম্ভাবনার দিকেও ইঙ্গিত করেন। তারপরে ব্যঙ্গকে আরও তীক্ষ্ণ করে তিনি বিষ্টুধরকে হাতি কিংবা হিপোর করোনারি অ্যাটাক কখনো হয়নি, অর্থাৎ তিনি বিষ্টুধরকে হাতি কিংবা হিপোর সঙ্গে তুলনা করেন। এসব কথা শুনে বিষ্টুধর প্রচন্ড রেগে যান। প্যারাচেঞ্জ। এইসব কৌতুক করতে করতে তিনি বিষ্টুধরকে জিজ্ঞাসা করেন, তিনি যদি বিষ্টুধরের মাথায় চাটি মারেন তাহলে বিষ্টুধর তাকে দৌড়ে ধরতে পারবেন কিনা। এই কথা বলেই আবার তিনি এক জায়গায় দাঁড়িয়ে জগিং করতে শুরু করেন। গোটা ঘটনায় বিষ্টুধর হতভম্ব হয়ে যান। তার কারণ একটি অপরিচিত লোক যে এত দুঃসাহস দেখাতে পারে তা তার ধারণার অতীত। প্রথমত, বিষ্টুধরের কিছু রাজনৈতিক ও সামাজিক প্রতিপত্তি আছে। দ্বিতীয়ত, বিষ্টুধর হয়তো ভাবছিলেন যে সত্যিই যদি লোকটি তাকে চাটি মারে তাহলে তিনি কি করবেন। এরকম অদ্ভুত আচমকা ঘটনায় তিনি হতভম্ব হয়ে যান এবং তিনি বেশ কৌতূহলী হয়ে পড়েন লোকটির জগিং করা কিংবা লোকটির মুখে আইসোমেট্রিক, ক্যালিস্থেনিক, বারবেল ইত্যাদি নানা রকম এক্সারসাইজের কথা শুনে যেভাবে লোকটি জগিং করতে করতে গঙ্গার ঘাটে সিঁড়ি দিয়ে শেষ ধাপ পর্যন্ত কি সহজে ওঠানামা করতে থাকেন তা দেখে বিষ্টুধরের মনে লোকটির প্রতি রাগের বদলে কৌতূহল তৈরি হতে থাকে। মনে মনে তিনি ওই ছিপছিপে শরীরটার সঙ্গে নিজের মোটা সোটা শরীরকে বদলা বদলি করতে থাকেন। লোকটির চালচরণ বিষ্টুচরণকে ধীরে ধীরে কৌতূহলী ও সম্ভ্রমী করে তোলে। নেক্সট প্রশ্ন লেখো। গলার স্বরে বোঝা গেল এর জন্য সে গর্বিত। কে কিসের জন্য গর্ব অনুভব করেছেন তার এই গর্বের বিষয়টি ব্যাখ্যা করো। অথবা খাওয়ার লোভ আমার নেই, ডায়েটিং করি। কার খাওয়ার লোভ নেই, তার ডায়েটিং এর পরিচয় দাও। আনসার লেখো। মতি নন্দীর লেখা কোনি উপন্যাসের প্রথম অধ্যায়ে বিষ্টুধর তার ডায়েটিং এর জন্য গর্ব প্রকাশ করেছেন। 3.5 মণ ওজনের বিষ্টুধর তার নিজের মতো করে ডায়েটিং করতেন, সেই কারণে তিনি যথেষ্ট গর্বিতও ছিলেন। বিষ্টুধর গঙ্গার ধারে বসে ক্ষিতীশকে নিজের ডায়েটিং এর কথা বিস্তৃতভাবে জানিয়েছেন। বিষ্টুধর আগে রোজ 8 কিলো ক্ষীর খেতেন, এখন সেটা 300 গ্রাম হয়েছে। আগে জলখাবারে 20টা লুচি খেতেন, এখন তা 15টা হয়েছে। এখন নিয়ম করে মেপে তিনি 250 গ্রাম চালের ভাত খান, রাত্রে খান মাত্র 12টা রুটি। ঘি খাওয়া তিনি প্রায় ছেড়েই দিয়েছেন, শুধু গরম ভাতের সঙ্গে 3-4 চামচ ঘি খান। বিকেলে তার খাবারের তালিকায় রয়েছে 2 গ্লাস মিছরির শরবত আর কেবল 4টে কড়াপাকের সন্দেশ। প্রসঙ্গত বিষ্টুধর জানিয়ে দেন যে বাড়িতে রাধা গোবিন্দর মূর্তি থাকায় মাছ মাংস তিনি ছুঁয়েও দেখেন না। এত কিছুর পরেও বিষ্টুধর গর্বিতভাবে বলেন যে সংযম ও শারীরিক কষ্ট স্বীকারে তিনি যথেষ্টই সক্ষম। তাদের বংশে কখনো কারো হার্টের অসুখ হয়নি। তাহলে এই যে একটু আগে ডায়েটিং এর কথা বলছিলাম, এটা কিন্তু ডায়েট নয়,
সেটা বুঝতেই পেরেছো আশা করি, কারণ তার খাবারে সারাদিন দেখলাম প্রচুর পরিমাণে অয়েল অ্যান্ড সুগার কন্টেন্ট আছে, হুইচ ইজ নট গুড ফর আওয়ার হেলথ, তাই তো? এটা এখন তো নর্মাল সবাই জানো আশা করি। তো এটাই বলছিলাম, এটা তো তার নিজের মতো, তার চেহারার বর্ণনা শুনেই আমরা বুঝতে পারি। তো চলো এবার নেক্সটটা লেখো। আপনি আমার থেকে 4000 গুণ বড় লোক, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না। বক্তা কাকে কেন এ কথা বলেছিলেন, অথবা বক্তা এরূপ উক্তির মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন? আনসার লেখো। মতি নন্দী রচিত কোনি উপন্যাসের প্রথম পরিচ্ছেদে ক্ষিতীশ সিংহ বিষ্ণুচরণ ধরকে উদ্দেশ্য করে আলোচ্য কথাটি বলেছিলেন। প্যারাচেঞ্জ। ধনী ব্যবসায়ী বিষ্ণুচরণ ধর ছিলেন 3.5 মণ ওজনের দেহের মালিক। তার বিশালাকৃতি দেহটি বিচিত্র ভঙ্গিতে মালিশ করাতে দেখে ক্ষিতীশ সিংহ তাকে ব্যঙ্গ বিদ্রুপ করে হাতি বা হিপোর সঙ্গে তুলনা করেন। এছাড়াও বিষ্ণুকে চাটি মেরে পালানোর কথাও তিনি বলেন। প্যারা চেঞ্জ করে লেখো। খাওয়ার ওপর আমার লোভ নেই বলেও বিষ্ণুচরণ তার ডায়েটিং করার যে ফর্দ বলেন তা শুনে বিদ্রুপের স্বরে ক্ষিতীশ সিংহ বলেন, এত কেচ্ছা সাধন করেন? বিষ্ণুচরণ ধরের এই ওজন যে তার হার্টের পক্ষে বিপজ্জনক তা মনে করিয়ে দেন ক্ষিতীশ। তিনি শরীরটাকে চাকর বানানোর কথা বলেন। তিনি বিষ্ণুবাবুকে আরও জানান, মন বা ইচ্ছাশক্তির দ্বারা শরীরকে পরিচালনা করা প্রয়োজন। সুস্থ সবলভাবে বেঁচে থাকতে গেলে নিয়মিত শরীরচর্চা, খাওয়া দাওয়ার যথাযথ পরিমাণ ইত্যাদি বিষয়ে সচেতন হওয়া জরুরি। ক্ষিতীশ সিংহ তার শরীর ও মনের শক্তি দিয়ে বিষ্ণুচরণ ধরকে বুঝিয়ে দেন যে তিনি বিষ্ণুচরণ ধরের তুলনায় বয়সে বড় হওয়া সত্ত্বেও শারীরিক এবং মানসিক দিক থেকে শক্তিশালী। ক্ষিতীশের হাতকে সর্বশক্তি প্রয়োগ করেও এক চুল নড়াতে পারেন না বিষ্ণুচরণ। তখনই ক্ষিতীশ আলোচ্য কথাটি বলেন। নেক্সট লেখো। সেজন্য শুধু শরীর গড়লেই হয় না, মনকেও গড়তে হয়। কে কখন মন্তব্যটি করেছেন, মন্তব্যটি ব্যাখ্যা করো। আনসার লেখো। মতি নন্দী রচিত কোনি উপন্যাসের প্রথম পরিচ্ছদ থেকে আলোচ্য মন্তব্যটি গৃহীত হয়েছে। গঙ্গার ঘাটে বিষ্ণুধরের শরীর দলায় মলায় দেখে মজা পাওয়া ব্যক্তিটি একথা বলেছেন। এই মানুষটি ক্রমশই তার শারীরিক সক্ষমতার পরিচয় দিয়ে বিষ্ণুধরকে তার প্রতি আকৃষ্ট করে তোলেন। লোকটি অর্থাৎ ক্ষিতীশ বিষ্ণুধরকে সুঠাম শরীরের উপযোগিতা বোঝাতে চান। প্রচুর অর্থ থাকলেও ইচ্ছাশক্তি না থাকলে যে শরীরকে আয়ত্ত করা যায় না, তিনি তাও বুঝিয়ে দেন। হাতে কলমে তা প্রমাণের জন্য তিনি বিষ্ণুধরকে পাঞ্জা লড়াইয়ের আহ্বান জানান। অনেক চেষ্টা করেও বিষ্ণুধর সেই লোকটির শুকনো শিকড়ের মতো হাতটাকে হারিয়ে দিতে ব্যর্থ হলে লোকটি বিষ্ণুধরকে প্রশ্নে উদ্ধৃত কথাটি বলে। প্যারাচেঞ্জ। 3.5 মণ ওজনের বিষ্ণুধরের তুলনায় তার প্রতিপক্ষ লোকটি ছিলেন অত্যন্ত রোগা, কিন্তু তবুও বিষ্ণুধরকে তিনি অনায়াসে পরাজিত করেন। এর মাধ্যমে তিনি বুঝিয়ে দেন যে গায়ের জোরই সব নয়, মনের জোর হলো আসল শক্তি। ইচ্ছা শক্তি দিয়ে শরীরের দুর্বলতা ঠেকিয়ে রাখা যায়। মানুষের শরীর যতটা সক্ষম, ইচ্ছা শক্তি তাকে আরও বেশি ক্ষমতাবান করে তুলতে পারে। অর্থাৎ মানুষের মন যে শরীরের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ ও শক্তিশালী, সে কথাই লোকটি বলতে চেয়েছেন। চ্যাপ্টার 1 এর লাস্ট প্রশ্ন লেখো এবং আজকের মতো লাস্ট প্রশ্ন। আপনার মন হুকুম করতে জানে না, তাই শরীর পারল না। প্রসঙ্গ উল্লেখ করে এই উক্তির তাৎপর্য বুঝিয়ে দাও। আনসার। মতি নন্দী রচিত কোনি উপন্যাসের প্রথম পরিচ্ছেদে আলোচ্য উক্তিটি পাওয়া যায়। বড়লোক ব্যবসায়ী বিষ্ণুচরণ ধরে 3.5 মণ ওজনের শরীর নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছিলেন ক্ষিতীশ সিংহ। বিষ্ণুচরণ অনেক টাকা খরচ করেও যে তার শরীরটাকে মনের চাকর বানাতে পারবেন না, তা বোঝাতেই ক্ষিতীশ নিজের ডান হাতের কোনোই শরীরে লাগিয়ে পিস্তলের মতো হাতটি সামনে বাড়িয়ে দেন। শত চেষ্টা করেও বিষ্ণুচরণ ধর তার হাতটা নামাতে ব্যর্থ হন। এই প্রসঙ্গেই ক্ষিতীশ সিংহ আলোচ্য উক্তিটি করেছে। প্যারাচেঞ্জ। জোর বলতে শুধু শারীরিক বলকেই বোঝায় না, মনের জোর এবং ইচ্ছা শক্তিকেই আমাদের আসল বল বলে। তা শরীরের অনেক দুর্বলতাকে ঢেকে দেয়। ইচ্ছা শক্তি শরীরকে দিয়ে নিজের মতো করে অনেক বেশি পরিশ্রম করিয়ে নিতে পারে। তাই শুধু শরীর গড়া নয়, মনকেও তৈরি করতে হয়। শরীর যদি মনের নিয়ন্ত্রণে থাকে, তাহলে মন শরীরকে হুকুম দিয়ে কাজ করাবে।
কিন্তু খাদ্যরসিক ভোগবিলাসী বিষ্ণুচরণ শরীর মন কোনোটির সম্পর্কেই সচেতন নন। তাই তিনি বিপুল শরীরের অধিকারী হয়েও তার তুলনায় অনেক রোগা ক্ষিতিশ সিংহের হাতটা নামাতে না পেরে হাল ছেড়ে দিয়ে নিঃশ্বাস ফেলতে থাকে। তখন ক্ষিতিশ তাকে বোঝান যে শরীরকে মন দিয়ে নিয়ন্ত্রণ করতে পারলে বিষ্ণু অতি সহজেই এই কাজটি করতে পারতেন। ঠিক আছে, আশা করি কাজে লাগবে। চ্যাপ্টার ওয়াইজ দিচ্ছি কেন, তাহলে ইন ডিটেলে তোমরা সমস্তটা কভার আপ করতে পারবে। আর প্লিজ তোমরা ভেবো না যে একই কোয়েশ্চেনের আনসার রিপিট হচ্ছে। আমি বারবারই এই কথাটা সব ব্লগেই বলি, কারণ টানা একটা টপিকের ওপর বলতে থাকি তো মনে হবে রিপিট হচ্ছে। যেগুলো ওভারল্যাপিং বা রিপিট হয় সেগুলো আমি অথবা দিয়ে কোয়েশ্চেনগুলো এক করেই দিই। তো তোমরা পুরোটা শোনো, তাহলেই বুঝতে পারবে। ঠিক আছে, নেক্সট দিন পরেই না, হয়তো একটু পরে চ্যাপ্টার 2 এর ওপর আমি এরকম প্রশ্ন উত্তর দেবো। আর এছাড়া আমি কিছু প্যারাগ্রাফও তোমাদের জন্য আপলোড করছি। এটা নট অনলি ফর ইউ, 9 to 12 সবাই ইউজ করতে পারবে। তো তোমাদের মাথায় যদি আর কোনো টপিক থাকে যেগুলোর উপর তোমাদের বাংলার প্রবন্ধ রচনা দিলে হেল্প হয়, তো প্লিজ কমেন্ট সেকশনে আমাকে জানিও। আর এই প্রশ্নোত্তর ছাড়াও তোমাদের আর তো কিছু আশা করি থাকা উচিত নয়, যদি থাকে তো অবশ্যই জানিও, আমি সেগুলোও করে দেবো। ঠিক আছে, চলো, যদি ভিডিওগুলো হেল্পফুল হয়, তোমাদের কাজে লাগে, ভালো লাগে, প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট দিন নতুন একটা ব্লগের সাথে। টিল দেন ভালো থেকো, টাটা।